শুভ সন্ধ্যা। আমি আলতাফ হোসেন। আমরা একটা লেকচার সিরিজ এক্স-রে ক্রিস্টালোগ্রাফি এন্ড সলিড স্টেট কেমিস্ট্রির উপর শুরু করেছি এবং আজকের লেকচারটা 22তম লেকচার, যেখানে স্ট্রাকচার অফ সলিডস নিয়ে আলোচনা করব। আমি প্রথমেই বলছিলাম, এই লেকচার সিরিজের প্রথম লেকচারে বলছিলাম যে আমরা একটা ইউনিভার্সিটির সিলেবাস, যেটা অনার্স লেভেলের 8 সেমিস্টারের সিলেবাস, যেখানে এক্স-রে ক্রিস্টালোগ্রাফি এন্ড কেমিক্যাল কেমিস্ট্রি অফ সলিড স্টেট কেমিস্ট্রি ছিল। তো এইটার 7টা চ্যাপ্টার ছিল সিলেবাসের, 2 ক্রেডিট আওয়ারের। আমরা 7ম চ্যাপ্টারে চলে আসছি। তার মানে আগে যতগুলো এক্স-রে রিলেটেড থিওরি আছে সব আমরা আলাপ আলোচনা করে পাউডার ডিফ্রাকশন কি জিনিস, সিঙ্গেল ক্রিস্টাল ডিফ্রাকশন কি জিনিস, এগুলা বলেছি। বলার পরে আমরা শুধু কিন্তু লিমিট করেছি আমাদেরকে এক্স-রে ক্রিস্টালোগ্রাফির উপরে। আমরা জানি আজকালকার আরো বেশি ভাবে প্রয়োগ করা হচ্ছে অন্যান্য ক্রিস্টালোগ্রাফি, যেমন ইলেকট্রন ক্রিস্টাল, নিউট্রন ক্রিস্টালোগ্রাফি স্ট্রাকচার ডিটারমিনেশনের জন্য। তো স্ট্রাকচার সম্বন্ধে অনেক থিওরিটিক্যালি অনেক আলাপ করেছি আমরা। এখন কিছু স্ট্রাকচার নিয়ে আলাপ আলোচনা। লাস্ট চ্যাপ্টার, যে চ্যাপ্টারের মধ্যে ক্লোজ প্যাকিং আছে, ক্লোজ প্যাকড স্ট্রাকচারস আছে, প্যাকিং কোএফিশিয়েন্ট আছে, ইন্টারস্টিশিয়াল সাইট আছে, রেডিয়াস রেশিও আছে, রেডিয়াস রেশিও রোল আছে, স্ট্রাকচার অফ সাম ইনঅর্গানিক সলিডস আছে, এবং সেই ইনঅর্গানিক সলিডস যেমন সোডিয়াম ক্লোরাইড, সিজিয়াম ক্লোরাইড, জিঙ্ক ব্ল্যান্ড, ওডসাইড, নিকেল আর্সেনাইড, ক্যালসিয়াম ফ্লোরাইড, টাইটানিয়াম ডাইঅক্সাইড, পেরোভস্কাইট, নর্মাল স্পিনেল এন্ড ইনভার্স স্পিনেল এন্ড ইলমেনাইট। তারপরেও কিছু অর্গানিক সলিডস আছে। এতক্ষণ আমি ইনঅর্গানিক সলিডস এর কথা বলছি, এখন অর্গানিক সলিডস আছে, যেখানে ফ্লাভানোস এন্ড আইসোফ্লাভানোস অ্যালকাইলস আছে। তো আমরা যদি এই চ্যাপ্টারটা ধরি, আমার ধারণা আমরা 3-4টা লেকচারে কমপ্লিট করব, এবং এই সাথে আমাদের এই এক্স-রে ক্রিস্টালোগ্রাফি এন্ড সলিড স্টেট কেমিস্ট্রি যে সিলেবাসটা শুরু করেছিলাম, এটা কমপ্লিট হবে। তো এই স্ট্রাকচার অফ সলিডের জন্য আমি যে বইটা সবচেয়ে বেশি প্রয়োজন মনে করি, এবং আমি এইটা আমার কাছে রেখে লেকচার গুলো প্রিপেয়ার করতেছি, সেটা হলো ক্রিস্টাল স্ট্রাকচার, রিচার্ড জেটে টিলি, সলিড স্টেট কেমিস্ট্রি এন্ড ইটস অ্যাপ্লিকেশন, অ্যান্টনি আর ওয়েস্ট, এবং আরেকটা বই আছে ইনঅর্গানিক সলিডস, ডিএম অ্যাডামস। এই 3টা বইকে আমি আমার ইয়েতে রেখে শুরু করেছি এই স্ট্রাকচার অফ সলিডস ডিসক্রাইব করার জন্য। তবে আরো অনেক বই আছে, আপনারা সেই বইগুলো কনসাল্ট করতে পারেন। আমি আশা করি এই চ্যাপ্টারটা পড়ার পর আপনাদের বেশ ভালো লাগবে এবং আপনারা আরো বেশি পড়ার জন্য আগ্রহী হবেন। তখন অন্যান্য বইও সাথে কনসাল্ট করতে পারেন। আমরা এতদিন যা করেছি, আমি বলতে চাচ্ছি 21 নম্বর লেকচার পর্যন্ত যা বলেছি, আমরা খালি ইউনিট সেল কি জিনিস সেই জিনিসটা নিয়ে আলাপ আলোচনা করেছি, এবং সাইজ, শেপ অফ দ্য সেল এন্ড পজিশন অফ দ্য অ্যাটমস, এইগুলো অ্যাটমিক কোঅর্ডিনেটস কি, এইসব জিনিস নিয়ে আমরা 3 ডাইমেনশনাল স্ট্রাকচারের কথা বলছি। আচ্ছা, শুধুমাত্র ইউনিট সেল দিয়ে যদি আমরা একটা স্ট্রাকচারকে ডিসক্রাইব করতে চাই, তাহলে দেখা যায় এইটা আমরা রিয়েল সেন্সে কিছু ইনসাফিসিয়েন্ট পিকচার পাচ্ছি। কেন পিকচার পাচ্ছি ইনসাফিসিয়েন্ট? কারণ হলো, একটা ইনঅর্গানিক সলিডের যদি আমি 3D স্ট্রাকচার ডিটারমিন করি এবং তার ইউনিট সেল নেই, তাহলে দেখবো এটা ফিউ আংস্ট্রং, তার মানে 5 আংস্ট্রং কিংবা 2 আংস্ট্রং কিংবা 3 আংস্ট্রং এই ইউনিট সেল সাইজ, এবং আংস্ট্রং মানে 10⁻10 মিটার। তো এত ক্ষুদ্র একটা জিনিস নিয়ে আমরা কি কনসিপ্ট করতে পারবো, সেইটার চেয়ে আমরা যদি আরো অন্যান্য মেথডে এই স্ট্রাকচার ভিজুয়ালাইজ করি, তাহলে দেখা যাবে যে আমরা আরো কিছু ভালো ইনফরমেশন এবং আমাদের চোখের সামনে সেটা ফুটে উঠবে। তো ওইটা কি 3D একটা ইউনিট সেল না, সেভারেল ইউনিট সেল নিয়ে তারে কনসিডার কি করব, অ্যাটমের অ্যারেঞ্জমেন্ট কি রকম আছে, একটার সাথে একটা কি রিলেশন আছে, কোঅর্ডিনেশন নাম্বার কি, ইন্টারঅ্যাটমিক ডিস্টেন্স কি, টাইপ অফ বন্ডিং কি, এইসব জিনিস আমরা ভিজুয়ালাইজ করতে পারবো। তাই যে আমি অল্টারনেটিভ মেথড বললাম, সেই মেথড আবার 2টা ডিফারেন্ট টাইপস অফ স্ট্রাকচার ডিসক্রিপশন আছে।
এই দুই ডিফারেন্ট টাইপ অফ স্ট্রাকচার ডেসক্রিপশন, একটা আছে ক্লোজ প্যাকিং আর একটা হলো স্পেস ফিলিং পলিহেড্রা। এই যে দেখেন ক্লোজ প্যাকিং এন্ড স্পেস ফিলিং পলিহেড্রা। আমরা যদি এই দুই মেথড নিয়ে স্ট্রাকচার ডিসক্রাইব করতে চাই, কোনোটা একটা দিয়ে সবগুলা স্ট্রাকচার ডিসক্রাইব করতে পারবো না, দুইটা দিয়ে অনেক স্ট্রাকচারকে আমরা ভিজুয়ালাইজ করতে পারবো এবং ভালোভাবে ডিসক্রাইব করতে পারবো। তো এই যে স্ট্রাকচারাল ইনসাইট যেটা বললাম আমি, সেটা কিন্তু খালি এইভাবে ছবি এঁকে দেখানো আছে, অনেকগুলা মডেল আছে, স্ট্রাকচার মডেল বিল্ড আপ করতে পারি আমরা। এবং এই কোঅর্ডিনেশন স্ফিয়ার কি, পলিহেড্রা কি, এইসব সব জিনিস ওই মডেল গুলাতে পাওয়া যায় এবং অনেকগুলা বইও আছে এই মডেল গুলার জন্য। তারপরে আরেকটা কি আছে, আপনাদের সুবিধার্থে বলতেছে সফটওয়্যার প্যাকেজ পাওয়া যায়, যেটা আবার ফ্রি অফ চার্জ আছে। এই যে কম্পেনিয়ন অফ উইলিস রিসোর্স সাইট, এখানে গেলে দেখা যাবে যে কোনো একটা সাবস্টেন্সের স্ট্রাকচার নিচ্ছেন, এটাকে এক্সপান্ড করতে পারছেন, রোটেট করতে পারছেন, কালার চেঞ্জ করতে পারছেন এবং কি স্ট্রাকচার ফিচারকে হাইলাইট করতে পারছেন, কিছু কিছু জিনিস হাইডিং করে অ্যাটমস আর পলিহেড্রা দেখতে পাচ্ছেন। তা এই যে জিনিসগুলা, এইগুলাই আমি পরবর্তী কতগুলা লেকচারে ডিটেইল ডিসক্রাইব করব। পরের স্লাইডে যাই আমরা। আমরা জানি যে মেটালিক ক্রিস্টাল আছে, আয়নিক আছে, কোভ্যালেন্ট মলিকুলার ক্রিস্টাল আছে। এইগুলা স্ট্রাকচার আমরা কিভাবে করব। আমি যদি কনসেপ্টটা ক্লোজ প্যাকিং কনসেপ্টটা নেই, তাহলে কি হবে, আমি প্রথম বোঝাতে চাইবো ক্লোজ প্যাকিং কনসেপ্ট বলতে কি বুঝছি আমরা। আমি এমন ভাবে মনে করি আমাদের অ্যাটমগুলো একটা স্ফিয়ার, যে কোনো একটা অ্যাটমের কথা বলছি, যে সিমিলার স্ফিয়ার দিয়ে অ্যাটমগুলো অ্যারেঞ্জমেন্ট আছে। তো ওইটা কি হয়, যে ম্যাক্সিমাম ডেন্সিটি আমরা প্যাকিং যদি করি, ম্যাক্সিমাম ডেন্সিটি যেখানে পাবো সেইটাকে আমরা গ্রহণ করব, বাকিটা গ্রহণ করব না এই ক্লোজ প্যাকিং কনসেপ্টে। যেমন ধরেন এই যে এইখানে আমি অ্যারেঞ্জমেন্ট করছি একটা প্লেন অফ পেপারে, কিভাবে সবগুলা স্পেয়ার একটা আরেকটার সাথে টাচ করছে, দেখেন সবগুলা স্পেয়ার একটা আরেকটার সাথে টাচ করছে। আমি যদি এখন ক্রিস্টালোগ্রাফি অ্যাক্সিস করি, যেমন এইভাবে যদি করি, এটা এক্স এক্স প্রাইম একটা অ্যাক্সিস, জেড জেড প্রাইম একটা অ্যাক্সিস, ওয়াই ওয়াই প্রাইম একটা অ্যাক্সিস, দেখেন 3 ডাইমেনশনালি সবগুলা স্পেয়ার একটা আরেকটার সাথে টাচ করছে। আর এইটা যদি সেন্ট্রাল স্পেয়ার নেই, তাহলে কি হচ্ছে, আমরা দেখতেছি এটা 6টা সিমিলার স্পেয়ার কোঅর্ডিনেট করছে। আমরা যদি আবার এই বি ফিগারটা নেই, তাহলে কি দেখতেছি আমরা, এখানে এটা আছে, এইভাবে যদি অ্যারেঞ্জমেন্ট করি, তাহলে কিন্তু আমরা ম্যাক্সিমাম ডেন্সিটি পাচ্ছি না। কেন পাচ্ছি না? এই যে দেখেন এইখানে বয়েড আছে, এইখানে বয়েড আছে, যেটা এই ছবিতে নাই। তার জন্য এইভাবে যদি প্যাকিং করি, তাহলে আমরা ম্যাক্সিমাম ডেন্সিটি পেলাম না। আচ্ছা, তো এর জন্যই এইটা ডিপেন্ড করে মোস্ট এফিশিয়েন্ট ওয়ে অফ প্যাকিং ইকুয়াল সাইজ অফ স্পেয়ার্স ইন 3 ডাইমেনশন, মোস্ট এফেক্টিভ ওয়েতে আমরা করব। তাহলে আমরা যদি এখন এই ফিগার সম্বন্ধে বলে ফেলছি, এইটাকে যদি ক্লোজ পেয়ার করি, তাহলে দেখেন এইখানে কয়েকটা জিনিস হয়, যে পি একটা বয়েড দাঁড়ায়, যে পি একটা বয়েড, তাই না? এরকম পি আর একটা বয়েড, এরকম পি আর একটা বয়েড, এরকম আর অন্য টাইপের বয়েড। দেখেন এইখানে পি যে টাইপের, আরটা কিন্তু ওই টাইপের না, আর অন্য টাইপের বয়েড, তো আরও হতে পারে। এই দুই পদ্ধতিতে আমরা পরের লেয়ারটা সাজাতে পারি, সেকেন্ড লেয়ারটা সাজাতে পারি, নির্ভর করে আমি কি পির উপরে এই লেয়ারটা রাখবো না আর এর উপরে রাখবো। মাইন্ডেড দুইটা একসাথে হবে না, কিন্তু একটা একটা করে। তো আমরা যদি নেক্সট লেয়ারটা নেই, এইটার নেক্সট লেয়ারটা যদি নেই, আর যদি মনে করেন পি তে সাজাই কিংবা আর এ সাজাই, কি দাঁড়ায়? এটাতে যাই আমরা, পি কিংবা আর এ সাজাইছি, তো দেখা যাচ্ছে এই হলো এক লেয়ার, এই যে ব্লু, আরেকটা রেডিশ যেটা কিংবা পিঙ্কিশ, এটা আরেকটা লেয়ার। তো পিঙ্কিশকে যদি আমি বি লেয়ার বলি, আর এ লেয়ারটা যদি গ্রিনিশকে বলি, পরের লেয়ারটা কি হবে? দেখুন এখন আবার দেখেন একটা টি কিংবা এস টি এই ধরনের ভয়েড ক্রিয়েট হয়েছে। তো এর পরের লেয়ারটা কি হতে পারে? আমরা আইদার এস এর উপরে পরের লেয়ার ওর T
টির উপরে পরের লেয়ার রাখতে হবে। আগে যেরকম পি কিংবা আর বলছিলাম, এখন এটা হয় এস কিংবা এর উপরে রাখতে হবে পরের লেয়ারটা। পরের লেয়ারটা আমার 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 পারপেন্ডিকুলার যে লেয়ার আসছে, আমার ভিউর যেটা পারপেন্ডিকুলার লেয়ার আসছে। তো দেখি আমরা কি, তো যদি এস কিংবা টি তে নেই, তাইলে আমরা দেখি দুইটা অল্টারনেটিভ। একটা হলো এ বি, পরেরটা আবার এক্স্যাক্টলি লাইক বি। তার মানে ফার্স্ট লেয়ার যেটা ছিল, সেকেন্ড লেয়ার বি ছিল, থার্ড লেয়ারটা আবার এর মতো হয়ে গেছে। যদি তাই হয় তাহলে সিকোয়েন্সটা এইরকম আসে, তাই না? এ বি এ বি এ বি, তাই তো? তো এই ধরনের সিকোয়েন্সে যখন আমরা ক্লোজ প্যাকিং করি ম্যাক্সিমাম ডেন্সিটি দিয়ে, ওইটারে আমরা বলি হেক্সাগোনাল ক্লোজ প্যাক স্ট্রাকচার, হেক্সাগোনাল ক্লোজ প্যাক স্ট্রাকচার। তো এটা আমাদের মনে থাকলো, হেক্সাগোনাল ক্লোজ প্যাক স্ট্রাকচার। সিকোয়েন্সটা কি হবে? এ বি এ বি এ বি করে 3 ডাইমেনশনাল সিকোয়েন্সটা যাবে ইনফিনিটলি। আচ্ছা, তারপরে টা যদি যাই, এখন আমি যদি বলি না আমি এসে করলাম না, টি তে রাখলাম, তো টি তে যদি রাখি তাহলে আমি দেখবো যে এইটার এ বি হচ্ছে না, এ বি এ হচ্ছে না, এটা এনাদার সিকোয়েন্স হয়ে যাচ্ছে, যেটাকে আমরা এ বি সি বলি। যেমন ধরেন যে এনাদার সিকোয়েন্স এ ছিল আগে, মনে আছে আপনাদের, বিও ছিল। এই টি তে রাখলেই এটা দেখা যাবে যে এনাদার টাইপ অফ প্যাকিং হয়ে গেছে, সি। এইভাবে যদি আমরা ফোর্থটাতে যাই, ফোর্থ লেয়ার করতে যাব, 3 লেয়ার তো হলো, ফোর্থ লেয়ার করতে যাব। তো ফোর্থ লেয়ার করতে গেলেই আমাদের দুইটা অল্টারনেটিভ আছে। একটা হলো এক্স্যাক্টলি লাইক এ হবে ফোর্থ লেয়ারটা, তাহলে সিকোয়েন্সটা কি হলো? ফিফথ লেয়ারটা গিয়া এক্স্যাক্টলি লাইক বি, সিক্সথ লেয়ারটা গিয়া এক্স্যাক্টলি লাইক সি। তাহলে আমরা সিকোয়েন্সটা পাবো এ বি সি এ বি সি এ বি সি, এবং এই সিকোয়েন্সকে আমরা বলবো কিউবিক ক্লোজ প্যাকিং। তাহলে দুই ধরনের ক্লোজ প্যাকিং আসলো, একটা হলো হেক্সাগন ক্লোজ প্যাকিং আর একটা হলো কিউবিক ক্লোজ প্যাকিং। এখন আপনারা নিশ্চয়ই বলতে পারেন কেন আর হবে না? সবচেয়ে বেশি স্ট্রাকচার ডিসক্রাইব করা হয় সেটা হলো, যদি ক্লোজ প্যাকিং অ্যারেঞ্জমেন্ট দিয়ে করি, দেখা যায় যে হেক্সাগনাল ক্লোজ প্যাকিং কিংবা কিউবিক ক্লোজ প্যাকিং। আরো কিছু অ্যারেঞ্জমেন্ট হয়, যেমন এ বি সি এ সি বি ওর এ বি সি এ সি, এইরকমও হয়, কিন্তু এটা লিমিটেড নাম্বার। আর ওই ধরনের যেটা হয় এটাকে আমরা পলিটাইপিজম বলি, ফেনোমেনন অফ পলিটাইপিজম। কিন্তু আমরা যতটুকু স্ট্রাকচার ডিসক্রাইব করব, আমরা আমাদেরকে সবসময় এই হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং আর কিউবিক ক্লোজ প্যাকিং এর মধ্যে ইয়ে করব, মধ্যে মধ্যে রাখবো। আমরা এই ধরনের ক্লোজ প্যাকিং নিয়ে বিশেষ আলোচনা করব না, এটা মোর কমপ্লেক্স, এর জন্য আমরা এটা বাদ দিলাম। কিন্তু এই দুইটারও আরো অনেক ধরনের জিনিস আছে যেটা নিয়ে আমরা আলোচনা করব আস্তে আস্তে। তো এখন মনে করেন যে আমি একটু আগে বললাম এই যে এবিসি কিউবিক ক্লোজ প্যাকিং, আমরা পরের স্লাইডে দেখবো কিউবিক ক্লোজ প্যাকিং আর ফেস সেন্টার্ড কিউবিক ল্যাটিস এর মধ্যে পার্থক্য হচ্ছে, পরের স্লাইডে দেখো। কিন্তু আপাতত আমরা এই যদি এ বি আর এবিসি করি, তাহলে আমরা প্রায় দেখি যে এখন কোঅর্ডিনেশন নাম্বার একটা স্ফিয়ার 12 হয়ে যাচ্ছে। কিভাবে 12 হলো? আমরা প্রথম দেখলাম 6টা আছে, তারপরে উপরের লেয়ারে এসে দেখে 3টা আছে, আর নিচে বিলো আরে 3টা আছে। তার জন্য এই যে হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং এর কোঅর্ডিনেশন নাম্বার 12, কিউবিক ক্লোজ প্যাকিং এর কোঅর্ডিনেশন নাম্বার 12। আচ্ছা, এখন নন কিউবিক যদি নন ক্লোজ প্যাকিং যদি স্ট্রাকচার হয়, যেমন একটা বডি সেন্টার কিউবিক স্ট্রাকচার, এটা নন ক্লোজ প্যাক স্ট্রাকচার। এইটার ইয়ে কি, এবং যেমন একটা এক্সাম্পল আলফা আয়রন, এটা দেখা যাবে যে কোঅর্ডিনেশন নাম্বার 8। আমরা এই কোঅর্ডিনেশন নাম্বার 12 হলে কি হয়, 2 হলে কি হয়, 3 হলে কি হয়, 4 হলে কি হয়, আমরা পরের স্লাইড গুলাতে, এরা পরের লেকচার গুলাতে এটা আরো ডিসক্রাইব করবে। আচ্ছা, তারপরে এখন আমি বলতেছি, আপনাদের বলছিলাম যে ফেস সেন্টার্ড লেটিস আর কিউবিক ক্লোজ প্যাকিং এর মধ্যে কি সম্পর্কটা দেখাতে চাই আমরা। কিভাবে আমরা কিউবিক ক্লোজ প্যাকিং কে দেখা যাবে যে এটা একটা ফেস সেন্টার্ড ইউনিট সেলের মধ্যে আমরা ডিসক্রাইবও করতে পারি। আপনাদের যদি মনে থাকে, আর আশা করি মনে আছে, ফেস সেন্টার্ড লেটিস বলতে আমরা কি বুঝি? কর্নারে, সবগুলা কর্নারে একটা করে
যদি আমরা অ্যাটম বলি, একটা করে অ্যাটম আছে, এবং সবগুলা ফেসের সেন্টারে একটা করে অ্যাটম আছে। তাই যদি হয় তাহলে ফেস সেন্টার ল্যাটিসে আমরা কি দেখতেছি, যে সব মিলায় 4টা অ্যাটম থাকে। কারণ আমাদের এই কর্নার যে অ্যাটম থাকে এটা আরো 8টা অ্যাটমের সাথে, আরো 8টা ইউনিট সেলের সাথে শেয়ার করে। তো এইখান থেকে এই 8টার থেকে আমরা 1/8 একটা পাই। আর বাকি যে ফেস সেন্টার যে অ্যাটমটা আছে, সেই ফেস সেন্টার অ্যাটম আরেকটা ফেসের সাথে শেয়ার করতে পারে। তার মানে একটা ফেসে যে অ্যাটমটা আছে এটা অর্ধেক। এইরকম 6টা ফেসের জন্য 3টা হলো। তো 3টা, এই 4টা নিয়ে আমরা সব সময় ফেস সেন্টার ল্যাটিসকে ডিসক্রাইব করে আসছি। এখন কথা হলো যে আমি কি এই ফেস সেন্টার ল্যাটিসের এই জায়গা থেকে কি বুঝাতে পারি যে আমার আমার কিউবিক প্যাকিং, কিউবিক ক্লোজ প্যাকিং হয়েছে? না, দেখলে তো বোঝা যায় না, তাই না? এখন আমরা যদি এক কাজ করি, এইটাকে এনলার্জ করে এইভাবে করি, যদি আমরা এই যে 2, 4, আমি কিছু কিছু অ্যাটম, কর্নার অ্যাটম কিংবা ফেস অ্যাটম বাদ দিয়ে দিলাম, যে কিন্তু যেগুলা রাখলাম, তাতে কি দেখতে পারি নাকি সেটা দেখেন, খুব ভালোভাবে দেখতে পারি, প্রোভাইডেড আমরা একটা ওরিয়েন্টেশনালে যাব। 1 ফেসে, এই যে 1 ফেসের এ, এরপরে যদি 1 ফেস নেন এইটা বি, এরপরে 1 ফেস নেন এইটা সি, আর এরপরে 1 ফেস নেন এটা আবার এ। তাহলে কি দাঁড়ালো, যে আমার কিউবিক ক্লোজ প্যাকিং আর ফেস সেন্টার্ড ইউনিট সেল, কিউবিক ফেস সেন্টার্ড কিউবিক ইউনিট সেল, এটা একই জিনিস। এবং এই জিনিসটাকে আরেকটা ওরিয়েন্টেশন নিয়ে আমরা দেখাচ্ছি যে কিভাবে এ কোনটা হলো, বি কোনটা হলো, সি কোনটা হলো, আবার সেটা রিপিট হলো কিভাবে। তো এইভাবে আমরা এই ফিগার গুলাকে এক্সপ্লেন করে কিউবিক ক্লোজ প্যাকিং, between cubic close packing and face centered cubic differentiation করতেছে কিংবা দেখতেছে সিমিলারিটিস কি। আচ্ছা, পরের স্লাইডে যাই। আমরা বলছিলাম একটা হলো কিউবিক ক্লোজ প্যাকিং, আরেকটা কিন্তু হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং। যদি আপনাদের মনে হয় তাহলে একটা হেক্সাগোনাল ইউনিট সেল নেই, আর ক্লোজ প্যাকিংটা দেখি কিভাবে হলো। দেখেন এইখানে হেক্সাগোনাল ইউনিট সেলের এই যে বেসেল প্লেন দেখাচ্ছি, আর এইখানে একটা, তার মানে এই ইউনিট সেলে 2টা অ্যাটম আছে, মাত্র 2টা অ্যাটম আছে। এই 2টা অ্যাটমের একটা অ্যাটম হলো কর্নারে, আর আরেকটা অ্যাটম এই যে পিঙ্ক যে অ্যাটমটা দেখাচ্ছি, এইটা কোন অ্যাটমিক পজিশনে আছে, 2/3, 1/3, 1/2। তো এই যে এ আর বি, এই 2 দিয়ে আমরা হেক্সাগোনাল ইউনিট সেল আর এটা দেখতেছি, ক্লোজ প্যাকিংটা দেখছি। এখন এই হেক্সাগোনাল ইউনিট সেলে আমরা যদি সিমেট্রি নেই, তাহলে সিমেট্রি দেখো এটা 3-fold রোটেশন অ্যাক্সিস আছে, আর একটা 6-fold রোটেশন অ্যাক্সিস। খালি 3-fold রোটেশন অ্যাক্সিস আর 6-fold রোটেশন অ্যাক্সিস না, আমাদের ইয়ে যে স্পেস সিমেট্রি এলিমেন্ট যেটা, এখানে যদি আমরা এটা কিন্তু যদি মনে থাকে আপনাদের হেক্সাগোনাল ইউনিট সেলে এ ইজ ইকুয়াল টু বি, বি আর ইজ ইকুয়াল টু বি, বাট নট ইকুয়াল টু সি, তাই না? তো এই যে এ আর এ লিখছি, এইটাকে ভালো করে বোঝানোর জন্য বেসিয়াল প্লেনের A1, A2 এই ফিগারটাতে আছে। আচ্ছা, এখন আমরা এটা দেখছি, এবং এইখানে হচ্ছে কি, যে আমরা যদি সি গ্লাইড, আমরা দেখি যে এই যদি এই সিমেট্রি এলিমেন্ট হয়, তাহলে একটা সি গ্লাইডও হয়, আদার সিমেট্রি এলিমেন্ট সি গ্লাইড। সি গ্লাইডটারও একটা পিকটোরিয়াল পিকচার এইখানে আছে, যেটা আপনারা দেখতেছেন। তো এইখানে হেক্সাগোনাল ইউনিট সেল আর হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং এর মধ্যে পার্থক্য দেখালাম, আর ওইখানে ছিল কিউবিক ফেস সেন্টার্ড কিউবিক ইউনিট সেল আর কিউবিক ক্লোজ প্যাকিং। এই সিমেট্রি গুলো নিলাম, নিয়ে তারপরে যখন যাব তখন আমরা দেখব ডেন্সিটিটা কি হয়। এই যে এই ধরনের ক্লোজ প্যাকিং করলে কি ধরনের দেখা যায়, যে আমরা 74.05% টোটাল ভলিউমকে অকুপাই করতে পারি স্পেয়ার দিয়ে। বাকি কত থাকে, বাকি অলমোস্ট 26% থাকে।
তো সেইগুলার তো আবার খুঁজে বাইর করতে হবে সেই স্পেসে আমরা কি করতে পারি। আমরা এখন এই যে দেখেন এই যে 74.05% ডেন্সিটি কিউবলেশন, এটাকে আমরা এইখানে যে 4টা স্পেয়ার বলছিলাম এইটা দিয়ে যদি ক্যালকুলেট করি আমরা, আর রেডিয়াস যদি আর হয় তাহলে আমরা দেখি যে এইভাবে ক্যালকুলেশন করে আমরা ম্যাক্সিমাম ডেন্সিটি পসিবল এই দুই ক্লোজ প্যাকিং এ আমরা পেয়ে যেতে পারি। আর এই জিনিসগুলো এই ক্যালকুলেশনটা গুলা আমরা এই যে পিকচারটা আছে এই পিকচার থেকে নিয়েছি, যে ফিগার 3 যেটা আছে এটার থেকে। এবং ওই যে যদি মনে থাকে আপনাদের এইভাবে এ বি সি আবার এ এরকম করে আমরা ক্যালকুলেশন করে এইটা পেলাম। ঠিক হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং এর বেলায় সেম আসবে, যদি আমরা ক্যালকুলেট করি দেখা যাবে যে 74.05% টোটাল ভলিউম ফিল্ড আপ হয়েছে। আচ্ছা, এইখানে একটু আগে বলছিলাম যদি মনে থাকে যে বডি সেন্টার কিউবিকের, তাহলে ওইখানের স্পেস কতটুকু ফিল আপ হয় 68.02%। তো এই যে আমরা আলোচনা করছি, পরবর্তীতে আমরা দেখাবো, পরের স্লাইডে যাই গেলেই দেখানো যাবে। আচ্ছা, পরের স্লাইডে আসবে যে আমরা এই যে ভয়েড বললাম, এখানে যে ভয়েড গুলা থেকে গেল, এই ভয়েড গুলা কিভাবে আমরা আইডেন্টিফাই করব। দেখা যাবে যে নেক্সট ইয়েতে যখন যাবেন, মানে 20 ইলেকশন নাম্বার 23 যখন নেব, তখন দেখা যাবে যে আমরা ওইখানে ওই ভয়েড গুলাকে আইদার টেট্রাহেড্রাল ভয়েড ওর অক্টাহেড্রাল ভয়েড হিসাবে আইডেন্টিফাই করতেছি। এইটা কিন্তু আমাদের নেক্সট লেকচার, এটা লেকচার নাম্বার 23 হবে, ওইখানে আমরা ডিসকাস করব। আজকে মতো এইখানে শেষ করি। আশা করি আমি আপনাদেরকে এক্সপ্লেন করতে পারছি জিনিসটা কি, এবং নেক্সট লেকচারটা শুনলে পরে আরো ভালোভাবে এই ক্লোজ প্যাকিং সিস্টেম নিয়ে আমরা বুঝতে পারবো। 1 নম্বর। 2 নম্বর, কোন কোন ম্যাটেরিয়ালস, মেটালিক, আয়নিক, মলিকুলার, এগুলা কোভ্যালেন্ট, এগুলার কোন সলিডস কে আমরা কোন ধরনের ক্লোজ প্যাকিং দিয়ে, এবং কোন ধরনের ভয়েড, টেট্রাহেড্রাল ভয়েড না অক্টাহেড্রাল ভয়েড, কত পার্সেন্ট টেট্রাহেড্রাল ভয়েড বা কত পার্সেন্ট অক্টাহেড্রাল ভয়েড কে ফিল আপ করে আমরা স্ট্রাকচারটা ডিসক্রাইব করতে পারবো। আজকের মতো অনেক অনেক ধন্যবাদ। আগামী লেকচারের জন্য ইনভিটেশন থাকলো। ধন্যবাদ।